আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহিদ তাসনিম রাকা। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা কুইক সেশনে। আমরা আজকে একটা ছোট্ট বাট খুব ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে শক। শককে আমরা জানি বেশ কয়েক ধরনের আছে, 5 ধরনের আছে, কিন্তু আমরা এখান থেকে স্পেসিফিক দুইটা শক নিয়ে কথা বলবো আজকে। একটা হচ্ছে আমাদের এই হাইপোভলিমিক শক, আর একটা হচ্ছে কার্ডিওজেনিক শক। এই দুইটা শখই আসলে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা সার্জনরা মোস্ট কমনলি এই দুইটা শখই সবচাইতে বেশি ফেস করি, যার কারণে আমাদের ফিজিওলজি পোর্শন থেকে এই দুইটা শখের ফিজিওলজি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। এবং এই শখ, সব ধরনের শখ নিয়ে সবকিছু মিলে ফিজিওলজি 35 মার্কস এর মধ্যে 5 থেকে 6 মার্ক শুধুমাত্র শখ রিলেটেড কোশ্চেনই আপনি পাবেন। প্লাস আপনি যখন হচ্ছে পেপার 2, মানে আমাদের অর্গান সিস্টেম রিলেটেড যখন আপনি কোশ্চেন সলভ করতে যাবেন, তখন ট্রমা থেকে স্পেসিফিক আমাদের হচ্ছে hypothalamic থেকে ট্রমা পোর্শনে অনেক কোশ্চেন আছে, এবং আমাদের কার্ডিওজেনিক পোর্শনে স্কুট মেডিসিন থেকে আমাদের কিছু কোশ্চেন আছে। তার মানে আমরা এখন হচ্ছে এই দুটো শখ সম্পর্কে একটু কথা বলবো। তো এই দুটো শখ সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে আমাদের কিছু কিছু topic সম্পর্কে একটু জানতে হবে। মানে আপনারা সবাই অলরেডি এই জিনিসগুলো জানেন, কিছু টার্মিনোলজি আপনারা সবাই জানেন। আপনাদের সাথে জাস্ট একটু আবার রিক্যাপিচুলেট করা এই টার্মিনোলজি গুলো সেগুলো সম্পর্কে বলি। কি কি টার্মিনোলজি টার্মিনোলজি আমরা যখন সব সম্পর্কে পড়বো, সবার আগে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স সম্পর্কে। তারপরে জানতে হয় কার্ডিয়াক আউটপুট সম্পর্কে। তারপর আমাদের কিছু প্রিলোড এবং হচ্ছে লোডের ব্যাপার স্যাপার থাকে। তারপর আমাদের হচ্ছে একটা স্ট্রোক ভলিউম নামের একটা কথাবার্তা থাকে। সকল কথাবার্তা আমাদের একটু পড়তে হয়, বাদ বাকি টার্মগুলো যখন আমরা সব সম্পর্কে বলবো সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অথবা হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, যেটাই বলি না কেন, হ্যাঁ, একই কথাবার্তা। এটা আসলে আমরা জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের পেরিফেরি যে মেজর ভ্যাসেল গুলো, মেইনলি আমাদের আর্টারি গুলো, মিডিয়াম সাইজ আর্টারি বা স্মল আর্টারি যেগুলো, সেগুলো মিডিয়াম সাইজ আর্টারি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স গুলো দেয়। সেই আর্টারির রেজিস্ট্যান্স বা কন্ট্রাক্টিলিটির উপর ডিপেন্ড করে আমাদের আসলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, মানে আর্টারির মধ্যে দিয়ে ব্লাড ফ্লোর এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। আর দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের লাগে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানেটা কি, সেটা হচ্ছে আমাদের হার্ট পুরো 1 মিনিটে আমাদের কি পরিমাণ হচ্ছে ব্লাড হোল বডিতে সার্কুলেট করে। মিনিটে ব্লাড সার্কুলেশন, যদি আমি সহজ কথা জিনিসটা মনে রাখতে চাই, আমাদের ডেফিনেশন মনে রাখতে হবে না, আমরা বলছি জাস্ট জিনিসগুলো কি যা আমরা মাথায় রাখবো, মূলত কোন ফাঁকে কি ঘটে সেটা আমাদের পরীক্ষায় লাগে, নট ডেফিনেশন। মানে কার্ডিয়াক আউটপুট সম্পর্কে জিনিসটা আমরা কি জানলাম, যে 1 মিনিটে আমাদের হার্ট পুরো বডিতে কি পরিমাণ ব্লাড সার্কুলেট করে, দ্যাটস হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এই কার্ডিয়াক আউটপুট ক্যালকুলেট করার জন্য একটা সুন্দর একটা সূত্র আছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের হার্ট রেট। আমরা জানি যে হচ্ছে হার্ট 1 মিনিটে কয়বার বিট করে। সেটার সাথে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউম। ভলিউম জিনিসটা কি, সেটা নিয়ে আমাদের আরেকটু ডিটেলস একটু জানতে হবে, জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। স্ট্রোক ভলিউম জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমাদের হার্ট বিট দেওয়ার পরে 1 বিটে ভেন্ট্রিকল থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে কি পরিমাণ সে ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পাঠালো, এখান থেকে বের হয়ে যাবে সিস্টেমিক সার্কুলেশন। আমি আপনাদেরকে এরপরে আরো ছবি দেখাবো, জাস্ট হচ্ছে জিনিসটা মনে রাখেন যে আমাদের হচ্ছে একটা বেডে কি পরিমাণ ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে গেল সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম সম্পর্কে আমরা একটু ডিটেলস করবো, এখন টার্মিনোলজি গুলো আমরা মনে রাখি। এখন আসি প্রিলোড। প্রিলোড জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের হার্ট যখন আমাদের ডায়াস্ট্রল অবস্থায় থাকে, মনে করেন হচ্ছে ডায়াস্ট্রল ফেজে আছে। ডায়াস্টল মানে কি, ডায়াস্টল ফেজ মানে হচ্ছে যখন আমাদের হার্ট কন্ট্যাক্ট করছে না। মনে করেন আমাদের আল্লাহর রাস্তে চিকন চিকন বা মোটা চিকন একটা হার্ট, হ্যাঁ, এই হার্টটা যখন আমাদের জানি অ্যাট্রিয়াম আছে, ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকল বিশেষ করে যখন আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা রাইট ভেন্ট্রিকল, যেটাই বলি না কেন, ভেন্ট্রিকল যখন ডায়াস্টলের অবস্থায় থাকে, তখন এই ডায়াস্টলের শেষের দিকে হার্টে যে পরিমাণ ব্লাডটা থাকে বা যে পরিমাণ ব্লাড ভলিউম থাকে, অথবা আমরা বলতে পারি ডায়াস্টলের শেষে আমাদের হার্টের মধ্যে যে পরিমাণ ব্লাড থাকে, যেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ভলিউম, এই এই আমরা বলছি হচ্ছে প্রিলোড। মানে প্রিলোডকে আমি যদি বলি, সেটা আসলে আমাদের ইডিভি বা ইন্ডাস্ট্রিয়াল ভলিউমের সমানুপাতিক, একই রকম জিনিস। আমাদের ডায়াস্টলিক শেষে হার্টের মধ্যে মানে ভেন্ট্রিকলের মধ্যে মোট কথা আমাদের কি পরিমাণ ব্লাড আছে সেটা।
আর আফ্লোর জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের মানে পেরিফেরিতে কি ফোর্সের এগেনস্টে হার্টকে কাজ করতে হয় বা পাম্প করতে হয়। স্পেশালি লেফট ভেন্ট্রিকল আমরা জানি সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটাকে পুশ করে পাঠায় দেয় এখান থেকে, হচ্ছে আমাদের অ্যাওরটা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা পাঠিয়ে দিবে। এই যে যেই ফোর্সের এগেনস্টে সে হচ্ছে হার্টটাকে পাম্প করে ধাক্কা দিয়ে ব্লাডটাকে সিস্টেমিক সার্কুলেশনে দিবে, সেটা হচ্ছে আফটারলোড। এখন কোন ফোর্সের এগেনস্টে সে ধাক্কা দিয়ে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা দিচ্ছে, সে আমাদের পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, সেটাই বলি না কেন, সরি এখানে আফটারলোডের দিকে আসবে। এই পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এর দিকেই হচ্ছে ফোর্স করে আমাদের হচ্ছে আফটারলোডটা, সে মানে এই ভাস্কুলার রেজিস্ট্যান্স এর উপর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এর এগেনস্টে ফোর্স দিয়ে আমাদের হার্ট থেকে ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে সে পাঠাচ্ছে। তার মানে যদি আমি এখান থেকে বলছি যে যেহেতু সেই সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এর এগেনস্টে কাজ করছে, যত আমার হচ্ছে মনে করেন এটা আমার হচ্ছে একটা মিডিয়াম সাইজ আর্টারি, যত আমার মিডিয়াম সাইজ আর্টারিতে কন্ট্রাক্টাইলিটি বাড়বে বা রেজিস্ট্যান্স বাড়বে, যত আমাদের এটা কন্ট্যাক্ট করে বসে থাকবে রেজিস্ট্যান্স বাড়বে, তত বেশি আমার এই হার্টকে ফোর্স দিয়ে ব্লাড এই আর্টারি পর্যন্ত পৌঁছাতে হবে, তাই না? এটা যদি আমাদের হার্টের ভেন্ট্রিকল হয়, এই আর্টারিতে ফোর্স দিয়ে তত বেশি ফোর্স দিয়ে পাঠাতে হবে। তার মানে এই ফোর্স দিয়ে পাঠালো, তার মানে আমাকে হচ্ছে হার্টকে তত বেশি ফোর্সের এগেনস্টে কাজ করতে হবে। মোট কথা হচ্ছে আমাদের এখন আফটারলোডটা বাড়বে, যে ফোর্সের এগেনস্টে সে কাজ করছে সেই ফোর্সের পরিমাণটা বাড়বে যদি আমার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সের পরিমাণটা বাড়ে। ঠিক আছে, ডেফিনেশন মুখস্থ করার কোনো কিছু নেই, এটা জাস্ট হচ্ছে জিনিসগুলো কোনটা কি এটা সম্পর্কে আমরা ধারণা রাখবো। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের এই আর্টারি গুলো বা ভেসেল গুলো, মোট কথা সেগুলো আমাদের যে রেজিস্ট্যান্সটা দেয় সেটাকে আমরা বলি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, সেটাই বলি না কেন সেটা। তারপর আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুট, মিনিটে আমাদের বডিতে ব্লাড কি পরিমাণ ব্লাড সার্কুলেশন করে, হার্ট কি পরিমাণ ব্লাড সার্কুলেশন করে, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট। এভারেজ হচ্ছে 5 মিনিট ধরা হয়। পিলার হচ্ছে যে আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেজের শেষে আমার ভেন্ট্রিকুলে কি পরিমাণ ব্লাড থাকে সেটা হচ্ছে আমাদের এন্ডাস্টলিক ভলিউমের সমান, সেটাকে আমরা বলছি প্রিলোড। আর আফটারলোড হচ্ছে আমাদের ফোর্সের এগেনস্টে বা রেজিস্ট্যান্সের এগেনস্টে আমাদের হচ্ছে হার্ট কাজ করে, সেটাকে আমরা বলি আফটারলোড। আমাদের হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে আমাদের আফটারলোডটা বাড়ে। পরে আমরা জানতে পারলাম যে কার্ডিয়াক আউটপুটের সাথে একটা সম্পর্ক আছে, এটা সূত্রে আমরা কার্ডিয়াক আউটপুটটা মেজার করি। হচ্ছে আমাদের হার্ট রেট কত সেটাকে যদি আমি স্ট্রোক ভলিউম নামের এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট পাই। এবং স্ট্রোক ভলিউম জিনিসটা কি, সেটা হচ্ছে সিঙ্গেল বিট আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে কি পরিমাণ ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে যায়, এটা সাধারণত 70 ml অ্যাভারেজ ধরা হয়। এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাভারেজ আমাদের কিছু টার্মিনোলজি। এই টার্মিনোলজি সম্পর্কে আরেকটু সুন্দর করে আমরা এখন দেখি। পরের স্লাইড। বেশি লেখাগুলো চলে আসলো, আমি একটু লেখাগুলো মুছে দিয়ে নিই। এখন আমরা টার্মিনোলজি গুলো সম্পর্কে আরেকটু ডিটেলস কিছু কিছু কথাবার্তা একটু পড়বো, জাস্ট হচ্ছে আমাদের ধারণা রাখার জন্য যে কোনটা আসলে কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড। সেটা সম্পর্কে এখন আমরা প্রিলোড সম্পর্কে জানতে পারলাম যে এটা মূলত আমাদের মোট কথা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রোক ভলিউম, সরি এন্ডাস্ট্রিক ভলিউম। প্রিলোড আমাদের এন্ডাস্ট্রিক ভলিউম আসলে কি, যদি আমাদের এই হার্টের যে ভেন্ট্রিকুলার মধ্যে আমাদের যে পরিমাণ ব্লাড থাকে এট এন্ড অফ ডায়াস্ট্রোল, সেটা আসলে আমাদের প্রিলোড মোট কথা। এবার এন্ডাস্ট্রিক ভলিউম, এই ভলিউম অফ ব্লাড এট দ্য ভেন্ট্রিকল এট দ্য এন্ড অফ ডায়াস্ট্রোল, এটা হচ্ছে আমাদের প্রিলোড। মানে এখানে একটা সুন্দর আমরা ল এর কথা জানতাম, সেটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। এই লতে কি বলা হয়েছিল যে হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল যদি আমরা চিন্তা করি, যে হচ্ছে হার্টের ফাইবার গুলো, এটা যদি আমার ভেন্ট্রিকল হয়, হ্যাঁ ভেন্ট্রিকুলার মাসেল ফাইবার যত বেশি স্ট্রেস হবে, যত বেশি সে এমন মোটা সোটা হয়ে পড়ে আসবে, যত স্ট্রেস হবে তত বেশি ফোর্সফুলি সে কন্ট্রাক্ট করবে, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্রাঙ্ক স্টার্লিং ল নামের একটা ল ছিল, এই লতে হচ্ছে এই কথা বলা হয়েছিল যে হচ্ছে যত বেশি আমাদের এই ভ্যাসেল গুলো হচ্ছে মানে এই হার্টের মাসেল গুলো যত বেশি স্ট্রেচ হবে তত বেশি মানে ফোর্স কন্ট্রাক্ট করবে। তার মানে যখন আমাদের প্রিলোড বেশি হয়, প্রিলোড মানে কি আমাদের ডায়াস্টলের শেষে ভেন্ট্রিকল গুলোতে ব্লাড বেশি হয়, তখন আমাদের কি হয়, এই মাসেল গুলা বা ভেন্ট্রিকল গুলো স্ট্রেচ হয়, ভেন্ট্রিকল অনেক বড় সড়ো হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়, আমার মতো স্বাস্থ্যবান হয়ে যায়। তখন সে কি করবে, সে আবার ফোর্স দিয়ে সে কন্ট্রাক্ট করবে, তার মানে ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়বে।
ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, ফোর্স দিয়ে সে ব্লাড ধাক্কা দেয়। হ্যাঁ, যদি আমি কনসিডার করি এরকম একটা পেশেন্টের যার হচ্ছে ইনডায়াস্টোলিক ভলিউম বেশি আছে বা বেড়ে গেছে, বা বডির মধ্যে কোনো কারণে ব্লাড ভলিউম বেড়ে গেছে, ইনডায়াস্টোলিক ভলিউম বেড়ে গেছে, তার হার্ট রেট স্ট্যাটিক, ঠিক আছে, হার্ট রেট ফিক্স আছে, এরকম অবস্থায় এই মানুষের ইন্টারস্টোলিক ভলিউম বাড়লো, মানে হার্ট মাসল স্ট্রেচ হলো, সে কিরকম ফ্র্যাঙ্ক স্ট্যান্ডিং ল এর কারণে সেখান থেকে সে কন্ট্রাক্ট করবে। যখন আমার ফ্র্যাঙ্ক স্ট্যান্ডিং ল অনুযায়ী কন্ট্রাক্ট করবে, তার মানে বেশি ফোর্স দিয়ে সে কন্ট্রাক্ট করবে, করে সে অনেক বেশি পরিমাণ ব্লাড সার্কুলেশনে পাঠাই দিবে, তার মানে কি আমার স্ট্রোক ভলিউম বেশি হবে। তার মানে বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাচ্ছি, যে এই আমাদের যদি হার্ট হয়ে থাকে, এই আমাদের হার্ট হয়ে থাকে, সে যখন আমাদের ডায়াস্ট্রল ফেজে যাবে তখন সে হচ্ছে অনেক মোটা তাজা হয়ে যাবে। মানে মোটা তাজা যেহেতু হয়েছে, সে মোটা তাজা হার্ট, তার হচ্ছে আলটিমেটলি সে যখন কন্ট্যাক্ট করবে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী, সে হচ্ছে অনেক ফোর্সফুলি কন্ট্যাক্ট করে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে বা আয়োটা দিয়ে ব্লাড মানে হার্ট থেকে সে বের করে দিবে। তার মানে আমাদের ফোর্স অফ কন্ট্রাকশন আমাদের কিন্তু যদি আমাদের এই প্রিলোড বাড়ে তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে তাহলে আমাদের খেয়াল করেন যদি হার্ট রেট আমাদের পেশেন্টের স্ট্যাটিক থাকে, ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে সে আমাদের অনেক বেশি ব্লাড একটা বিটে সে ধাক্কা দিয়ে অনেক বেশি ব্লাড হচ্ছে আমার বাড়িয়ে দিল, পাঠাই দিল সিস্টেমিক সার্কুলেশনে। তার আমরা তো জানি সিঙ্গেল বিটে যে পরিমাণ ব্লাড আমাদের হার্ট থেকে বের হবে সেটাকে আমরা বলছিলাম কি স্ট্রোক ভলিউম। তার মানে আমার স্ট্রোক ভলিউম কিন্তু যদি প্রিলোড বাড়ে স্ট্রোক ভলিউম বাড়ে, তার মানে আমাদের প্রিলোডের সাথে স্ট্রোক ভলিউমের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। যে আমাদের প্রিলোড যদি বাড়ে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে, সেটা ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়ানোর কারণে সেখান থেকে আমার হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়ছে। এখন স্ট্রোক ভলিউমের সাথে আমরা যে কার্ডিয়াক আউটপুটের সাথে স্ট্রোক ভলিউমের একটা সম্পর্ক দেখেছিলাম, যে হার্ট রেট যদি স্ট্যাটিক থাকে তাহলে স্ট্রোক ভলিউম বাড়লে আমার হচ্ছে কার্ডিয়াক আউটপুটও কিন্তু বাড়বে। তার মানে হচ্ছে প্রিলোড বাড়লে যদি আমার হার্ট রেট ভালো থাকে বা ঠিক থাকে তাহলে হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়বে। বুঝে গেছে ব্যাপারটা? এখন আসি আফটার লোডের ব্যাপারে। আফটার লোডের ব্যাপারটা কি, যে আমাদের রেজিস্ট্যান্স টু ইনজেকশন, মানে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ফোর্স এর এগেনস্টে আমার হার্টকে পাম্প করে আমাদের এই ভালভ গুলো খুলতে হয়, ব্লাডটাকে পাস করতে হয়, সেটাই হচ্ছে আমাদের মানে আফটার লোড। তো আফটার লোড একটু আগে আমি বলে আসছি আফটার লোড আসলে কোন কোন ক্ষেত্রে বাড়ে, বা আমাদের সেই ব্যাপারটা আফটার লোড সম্পর্কে আমরা বলে আসছি যে আফটার লোড আসলে কোন কোন ক্ষেত্রে বাড়ে। তাহলে আফটার লোড কোন কোন ক্ষেত্রে বাড়ে সেটা এখন আমরা জানলাম। এখন আমরা হচ্ছে খেয়াল করি ব্যাপারটা আফটার লোডের সাথে কিভাবে জিনিসটা রিলেশন আছে। তাহলে এই হচ্ছে আমাদের আফটার লোড। তাহলে আমরা আফটার লোড সম্পর্কে অলরেডি দেখে আসছি যে হচ্ছে এটা আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটার সাথে রিলেশনশিপ আছে। এখন চিন্তা করেন যে আমার পেশেন্টের ভাস্কুলার রেজিস্ট্যান্স বা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স হচ্ছে বেশি, মানে আমার আর্টারি গুলো একদম কন্ট্রাক্টাইল অবস্থায় আছে, সে খুব ফোর্স দিয়ে রাখতেছে। তার মানে আমাদের এই বেচারা হার্ট, হ্যাঁ, যে আগে রেজিস্ট্যান্স এর এগেনস্টে পাম্প করতো, সে এখন যেহেতু রেজিস্ট্যান্স আমার বেড়ে গেছে তখন থেকে অনেক যোগ শক্তি দিয়ে এই ফোর্সের এগেনস্টে পাম্প করতে হচ্ছে। তাহলে অনেক শক্তি দিয়ে যে পাম্প করবে, মনে করেন যে এই ক্ষেত্রে হার্টের যে ফোর্স অফ কন্ট্রাক্টাইলিটি মোটামুটি তার আগের মতনই আছে, হার্ট হঠাৎ করে শক্তিশালী হয় নাই। সে যদি এইভাবে জোরে মানে ফোর্স করে সে ব্লাড পাম্প করতে থাকে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি আমার হচ্ছে বাড়ে, সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে হার্টের ফোর্স এর ক্যাপাসিটি আগের মতনই, আগেও যতটুকু ব্লাড পাম্প করতে পারতো এখনো সেই ফোর্স মানে কন্ট্রাকশনের পাওয়ারটা তার সেমই আছে। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে যদি আমাদের ফোর্স অফ কন্ট্রাকশনটা সরি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে, হার্ট কিন্তু আমার সিঙ্গেল বিট পাম্প করে ব্লাড খুব একটা বেশি এখন আর পেরিফেরিতে পাঠাতে পারবে না, মানে আমার হাওয়াটাতে পাঠাতে পারবে না। কারণ কি? কারণ আমার হাওয়াটার রেজিস্ট্যান্সটা অনেক বেশি। যেহেতু আমার আফটার লোড এই সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়লে আমরা বলতে চাচ্ছি যে এই কারণে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বাড়ে, হার্ট পাম্প করে ব্লাডকে হাওয়াটা পর্যন্ত পৌঁছাতে বেশি কষ্ট করতে হয়, তার মানে সে বেশি পরিমাণ ব্লাড কে সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার মানে কি হবে? আমরা জানি যে সিঙ্গেল বিট যে পরিমাণ ব্লাড সে আওয়াটাতে দিত সেটাই আমার স্ট্রোক ভলিউম ছিল। মানে আমাদের বুঝতে পারছি এখান থেকে যে আমাদের আফটার লোড যদি বাড়ে তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? তাহলে আমাদের হচ্ছে আফটার লোড বাড়লে আমাদের স্ট্রোক ভলিউম যেটা সে বেচারা কমে যাবে, কারণ সে তো পাম্প করতে পারছে না। তাহলে আমাদের যদি হার্ট রেট স্ট্যাটিক থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউমের মানে
আর আফটার লোডের হচ্ছে উল্টা দিকে আর কি, স্ট্রোক ভলিউম হচ্ছে কমে যাবে। আফটার লোড বাড়লে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউম হচ্ছে কমবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি হার্ট রেট স্ট্যাটিক থাকে তাহলে কিন্তু আফটার লোড বাড়লে আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুট কিন্তু কমে যাবে। মানে ব্যস্ত অনুপাতিক মানে রিলেশনশিপ। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে আমরা মোটামুটি আমাদের প্রিলোড এবং আফটারলোড সম্পর্কে যে রিলেশনশিপটা একটু আমাদের স্ট্রোক ভলিউমের সাথে রিলেশনশিপটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এই কথাগুলো আমাদের দেখেন এখানে বুঝতে, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু আমাদের হচ্ছে আফটারলোডের পরিমাণটা বাড়বে। এবং এখানে হচ্ছে আর্টেরিয়াল হাইপারটেনশন, ভালভে যদি স্টেনোসিস থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাম্প করতে কষ্ট হবে। এবং আফটারলোড যদি বাড়ে স্ট্রোক ভলিউম কমে যায়। এবং স্ট্রোক ভলিউম কমে গেল যদি আমাদের হার্ট রেট স্ট্যাটিক থাকে তাহলে আফটারলোড বাড়লে কিন্তু কার্ডিয়াক আউটপুট কমবে। শর্ত কিন্তু হার্ট রেট স্ট্যাটিক, হ্যাঁ হার্ট রেট ফিক্স আছে। এই যে কথাবার্তা গুলো বললাম এগুলো হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। যে হচ্ছে প্রিলোড বাড়া মানে ইন্টারস্টলিক ভলিউম বাড়া, প্রিলোড কমা মানে ইন্টারস্টলিক ভলিউম কমানো, আফটারলোড বাড়া মানে আমাদের হচ্ছে পেরিফেরাল সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা কমা, আফটারলোড বাড়ানো মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ানো, আফটারলোড কমা মানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমা, মানে এই দুইটা একটা একটার সাথে সমানুপাতিক। এবং প্রিলোডের সাথে রিলেশনশিপ হচ্ছে স্ট্রোক ভলিউমের, মানে আমার হচ্ছে প্রিলোড যদি হচ্ছে বাড়ে তাহলে স্ট্রোক ভলিউমও বাড়বে। এবং প্রিলোড যদি আফটারলোড যদি বাড়ে স্ট্রোক ভলিউম হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশনশিপ, তার মানে আফটারলোড যদি বাড়ে স্ট্রোক ভলিউম আমার হচ্ছে কমবে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা প্রিলোড আফটারলোড সম্পর্কে। এখন স্ট্রোক ভলিউম সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং আছে। স্ট্রোক ভলিউম আসলে আমরা ক্যালকুলেট করি কিভাবে? স্ট্রোক ভলিউম ক্যালকুলেট করি যে আমরা জানি যে একটা পেশেন্ট, আমরা একটু আগে কি বললাম যে একটা বিট, একটা সিঙ্গেল সিস্টোলে আমাদের হার্ট যে পরিমাণ ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতে পারে। তার মানে আমরা যদি স্ট্রোক ভলিউম ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের ইন ডায়াস্টলিক ভলিউম, একটা ডায়াস্টলের শেষে হার্টে যে পরিমাণ ব্লাড ছিল সেখান থেকে যখন আমাদের সিস্টোল শেষ হয়ে যাবে, সিস্টোলের পরে যে পরিমাণ ব্লাড আছে সেটাকে মাইনাস করলে আমরা বুঝতে পারি কি পরিমাণ ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে আছে সিঙ্গেল বিট। এই জন্যই হচ্ছে মানে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউম যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভলিউম বাড়লে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়ে, সিস্টোলিক ভলিউম বাড়লে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউম কমে। মানে এখান থেকে আমরা মোটামুটি রিলেশনশিপটা জিনিসটা বুঝতে পারতেছি। ঠিক আছে, এখন আসেন আমাদের কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট সম্পর্কে আমি বলেই ফেলছি, হ্যাঁ কার্ডিয়াক আউটপুটের ইকুয়েশন হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম। এবং হার্ট রেট আমরা জানি অলরেডি, সিম্পাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেট বাড়ায়, প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেট কমায়। আমাদের কিছু হরমোনস আছে যেমন থাইরয়েড একটু হার্ট রেট বাড়াবে। তারপর আমাদের পেশেন্টের হচ্ছে এজ, ফিটনেস, আমাদের বডি বিল্ডারদের হার্ট রেট কম থাকে। তারপরে ইয়াঙ্গার এজে মানে বাচ্চাদের একটু হার্ট রেট বেশি থাকে। এইসব কথাবার্তা অলরেডি আমরা জানি। হার্ট রেট যেগুলো হচ্ছে মডিফাই করে, মূলত আমাদের মাথায় রাখতে হবে সার্জনদের জন্য অটোনমিক ইনারভেশনটা, যেটা হচ্ছে সিম্পাথেটিক বা প্যারাসিম্পাথেটিক নার্ভের যে ইনফ্লুয়েন্সটা সেটা আমাদের একটু মনে রাখতে হবে। আর স্ট্রোক ভলিউমের ক্ষেত্রে কি কি জিনিসপত্র রিলেটেড সেটা আমরা অলরেডি বলে আসছি, হার্ট কন্ট্যাক্ট করতে পারছি কিনা। আর মূলত আমাদের হচ্ছে এই প্রিলোড এবং আফটারলোডের রিলেশনশিপটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি। আমাদের প্রিলোড বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুটও বাড়ে। হচ্ছে আফটারলোড যদি বাড়ে আমাদের স্ট্রোক ভলিউম কিন্তু কমবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুটও কমবে যদি আমার হার্ট রেট স্ট্যাটিক থাকে। ঠিক আছে, মোটামুটি আমাদের হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, তারপরে হচ্ছে স্ট্রোক ভলিউম, তারপর প্রিলোড, আফটারলোড, এগুলো আরেকটার সাথে হচ্ছে একটার সাথে রিলেশনশিপ। তার মানে আমি আবার একটু সামারাইজ করে দিই, কথাটা আমি এতবার রিপিট করছি, আপনাদের কারো কারো মনে হতে পারে যে আমি একই কথা একবার কেন বলছি। কথাগুলো আমি একবার এই কারণে বলছি কারণ এই কথাগুলো বা এই ব্যাপারগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি আসলে ভুলে যাবেন জিনিসপত্র গুলা। হ্যাঁ, এখন আমি যে কথাবার্তা গুলো একটু লিখবো এগুলো একটু আপনারা হচ্ছে মাথায় রাখবেন, কারণ এখান থেকে হচ্ছে আপনি এই বলতেছি থ্রি পোর্শনে আপনার ডিরেক্ট এখান থেকে এভাবে আসছে ব্যাপারটা সেটা হবে না। ব্যাপারটা আপনার শখের সাথে এই সবকিছু রিলেশনশিপটা লাগবে, কিন্তু এইটা ফ্যাক্টরটার সাথে কিভাবে রিলেট সেই ব্যাপারটা আমাদের আসলে মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি কি জিনিসপত্র পেলাম? আমরা প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট সম্পর্কে আমরা দেখতে পেলাম, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট এবং হচ্ছে স্ট্রোক ভলিউমের সাথে রিলেশন ছিল। আর স্ট্রোক ভলিউমের সাথে আমরা যে রিলেশন দেখতে পেলাম সেটা হচ্ছে প্রিলোড। প্রিলোডকে আমরা বলছি হচ্ছে এন্ডাস্ট্রিয়াল ভলিউমের সাথে, ইডিভি, এন্ডাস্ট্রিয়াল ভলিউমের সাথে রিলেশনশিপ। সুন্দর করে লিখে হাতের লেখা পথ দেখে আসলে ইন্ডাস্ট্রিয়াল ভলিউমের সাথে একই রকম বলতে পারি। তারপর হচ্ছে আফটার লোডকে আমরা
এটা সমানুপাত মানে সমানুপাতিক বলা যায় বা ইকুয়াল ধরনেরই আর কি ধরে নেন। হ্যাঁ, আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের সাথে আমাদের রিলেশনশিপ ইকুয়াল ধরতে পারি। আর হচ্ছে আমাদের প্রিলোড যদি বাড়ে তাহলে আমাদের স্ট্রোক ভলিউম বাড়বে। আর হচ্ছে আফটারলোড যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম কমবে। মোটামুটি এই ব্যাপারটুকু তো আমরা বুঝতে পেরেছি কোনটা কেন হচ্ছে। এখন আসি আমাদের মেইন পরীক্ষার জন্য, যেটা থেকে আসলে পরীক্ষায় কোশ্চেন আসবে বা যেটা আপনাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের এই দুইটা শখ, যেখান থেকে আপনার সিনারিও দিবে। কিভাবে সিনারিও দিবে সেটাও আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করবো। হ্যাঁ, প্রথম আমাদের যে শখটা লাগবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন, আমরা সার্জনরা সবচেয়ে বেশি ফেস করি কোন শখ? হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শকের জন্য আপনাকে পেশেন্টকে কিভাবে সিনারিও দিবে? আপনার কাছে একটা পেশেন্ট আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর পেশেন্টের আপনার ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, স্প্লিন রাপচার হয়ে গেছে, লিভার রাপচার হয়ে গেছে, যে কোনো কিছুতে পেশেন্ট আপনার কাছে এখন শক নিয়ে আসছে। মানে বুঝতেই পারতেছেন যে আমরা সার্জনরা সাধারণত আমার ক্ষেত্রে এই ধরনের শক খুব কমনলি ফেস করি। অথবা একটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের হচ্ছে পার অপারেটিভ অনেক ব্লাড লস হচ্ছে, এখন পেশেন্টের কোন ধরনের শক, ঠিক আছে? তো এই আমাদের হাইপোভলিমিক শক, শকের কজ, হাইপোভলিমিক শকের কজ আমি আপনাদেরকে আলাদা করে বলবো না, কারণ আপনারা অলরেডি জানেন হাইপোভলিমিক শক মানে যেখানে আমাদের হাইপোভলিউম ভলিউম কমে যাবে ব্লাডের। সে আমার বডি থেকে ফ্লুইড বের হতে পারে, আমাদের বডি থেকে ব্লাড বের হতে পারে। মানে কি ঘটনা ঘটলো? আমার সার্কুলেটরি ভলিউম কমে গেল হাইপোভলিমিক শকে। সার্কুলেটরি ভলিউম কমে গেলে আমার বডি থেকে হার্ট পর্যন্ত যে ভেনাস রিটার্ন হতো আমার এই হিউম্যান বডি থেকে, এটা যদি মাথা হয়, এটা হচ্ছে হাত পা, ঠিক আছে? এখান থেকে আমার হচ্ছে এই এই হার্টের মধ্যে যে হচ্ছে ফেরাস রিটার্নটা হতো, এখান থেকে পেরিফেরি থেকে গিয়ে হার্টের হচ্ছে আমার রাইট এট্রিয়াম পর্যন্ত আসতো যে ভেনাস রিটার্নটা, সেটা হচ্ছে আমার কমে যাবে, কারণ আমাদের বডিতে তো ব্লাডই কম, তাই না? আমার ব্লাড পাওয়ার জন্য তো আমার ব্লাড খেতে হবে, বডিতে তো ব্লাডই নাই, বা হচ্ছে আমার ব্লাডের ভলিউম নাই। সেক্ষেত্রে তো আমার ভেনাস রিটার্ন কমে যাবে। ভেনাস রিটার্ন যদি কমে যায় মানেটা কি? আমার হচ্ছে এই ডায়াস্টোলিক ভলিউম, মানে ডায়াস্টোলের যেহেতু আমাদের ব্লাডই কম, তাহলে আমাদের ডায়াস্টোলে আমার হার্ট কম ফিল আপ হচ্ছে, তার মানে ইন্ডাস্ট্রিক ভলিউম কমবে। ইন্ডাস্ট্রিক ভলিউমের যদি কমে যায় তার মানে আমরা দেখতে পারি যে হচ্ছে ইন্ডাস্ট্রিক ভলিউম বা প্রিলোডের সাথে আমাদের স্ট্রোক ভলিউমের একটা রিলেশনশিপ আছে সমানুপাতিক। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিক ভলিউম যদি কমে যায় আমার স্ট্রোক ভলিউম কমে যাবে। স্ট্রোক ভলিউম যদি কমে যায় আমরা জানি আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুটও কমে যাবে। এখন যে কার্ডিয়াক আউটপুট কমে গেল, কার্ডিয়াক আউটপুটের সাথে আমাদের হার্ট রেটের রিলেশন, সরি মানে বিপির রিলেশনশিপ আছে। হ্যাঁ, হার্টেরও রিলেশনশিপ আছে আমরা জানি। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় আমাদের হচ্ছে ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে ব্লাড প্রেশার যদি কমে তখন কি ঘটনা ঘটবে? তখন যেটা হবে আমাদের বডির সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম তখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেলে আপনারা জানেন যে হচ্ছে বডির হাইপোটেনশন রেগুলেট করার জন্য বা হাইপারটেনশন রেগুলেট করার জন্য আমাদের বডির অনেকগুলো কম্পেনসেটরি মেকানিজম আছে। ওদিকে আমি যাব না, ওগুলা হচ্ছে আপনাদের সাথে পরে একদিন ডিসকাস করা হবে। সেই কম্পেনসেটরি মেকানিজম গুলো অ্যাক্টিভেটেড হবে, সিম্পেথিক সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। সবকিছু মিলে কি করবে? তারা চেষ্টা করবে হচ্ছে আমাদের এই কার্ডিয়াক আউটপুট বা হার্ট রেট বা ব্লাড প্রেশার, যেটা বলে কেন ব্লাড প্রেশারকে বাড়ানো। তো ব্লাড প্রেশারকে বাড়ানোর জন্য তারা কি করবে? সিম্পেথিক নার্ভাস সিস্টেম, আচ্ছা তার আগে বলে ফেলি, যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে গেল মানে আমার সেলের মধ্যে অক্সিজেন পরিমাণ বা ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন সেলুলার মেটাবলিজম ইম্পেয়ার্ড হবে। তখন বডি এরকম অ্যালার্ট হয়ে গেল যে ব্লাড প্রেশার তো তাকে বাড়াইতেই হবে। তখন সে কি করবে? ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম প্রথমে সে এই হার্ট রেট বাড়াবে এবং যতগুলো ভেসেল আছে পেরিফেরাল ভেসেল, মিডিয়াম সাইজ আর্টেরিয়াল, সমস্ত আর্টেরিয়াল সবকিছুকে সে কন্ট্রাক্ট করবে, করে সে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যেটা সেটা ক্রসে বাড়াবে। এই হার্ট রেট এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যেটা সেটা আসলে কম্পেনসেটরি মেকানিজম হিসেবে কাজ করে। তার মানে বোঝা গেল আমরা এখান থেকে এই ডিসকাশন থেকে যদি বলি যে কার্ডিওজেনিক শকের আমাদের কিছু প্যারামিটার্স আছে। প্যারামিটার্স গুলো কি কি? একটা পেশেন্টের যদি কার্ডিওজেনিক শক হয় সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি তখন আমরা কি কি পাবো, প্যারামিটার্স গুলো আমরা একটা একটা করে এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের দেখি কি কি প্যারামিটার্স গুলো আমাদের কমলো। প্রথম যে প্যারামিটার্স কমলো যখন আমাদের হচ্ছে সরি কার্ডিওজেনিক শক হচ্ছে, হাইপোভলিমিক শক। যখন আমাদের হাইপোভলিমিক শক হলো, হাইপোভলিমিক শক হলো প্রথমে যেটা হলো আমাদের বডিতে ব্লাড ভলিউম কমে গেল। ব্লাড ভলিউম কমলো, ব্লাড ভলিউম কমে যাওয়া মানে আমার হার্টে ভেনাস রিটার্ন কমে গেল। ভেনাস রিটার্ন কমার কারণে কি হলো? আমাদের যেহেতু ভেনাস রিটার্নের সাথে আমি কি বলেছিলাম এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তার মানে আমাদের এখান থেকে হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা সেটা কমলো।
ইন্ডাস্ট্রিয়াল ভলিউমের সাথে আমরা জানি যে প্রিলোড বা আমাদের সেটা ইন্ডাস্ট্রিয়াল ভলিউম বা প্রিলোড যেটা বলি না কেন, প্রিলোড কমলো, তাহলে সেটা কমার কারণে আমাদের স্ট্রোক ভলিউম কমলো। স্ট্রোক ভলিউম কমার কারণে আমার কি কমলো? কার্ডিয়াক আউটপুট কমলো। কার্ডিয়াক আউটপুট কমার কারণে আমার কম্পেনসেটরি হার্ট রেট বাড়লো, আর হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লো। ঠিক আছে ব্যাপারটা? এখন আসেন যে আরো দুইটা কথা আছে, সেটা আমাদের মূলত এই কার্ডিওজেনিক শকের সাথে রিলেট। কার্ডিওজেনিক শক আমাদের কি কি কারণে হতে পারে আপনারা জানেন। হার্টের যে কোনো ধরনের কজের কারণে, এমআই টেমআই সবকিছু কারণে কার্ডিওজেনিক শক হয়। তো হার্টের মধ্যে আপনি বাড়ি দিয়েছেন, কনফিউশন সে কারণে হয়। তো কার্ডিওজেনিক শকে আসলে কি ঘটনা ঘটে? তখন হার্ট হচ্ছে ফুল করার ক্যাপাবিলিটি হারায় ফেলে। মানে আমার বডি ব্লাড যে পরিমাণ থাকার কথা 5 লিটার প্লাস সেটা আছে, কিন্তু হার্ট এই বেচারা দুর্বল হয়ে গিয়েছে, সে এখন আর পাম্প করতে পারছে না। যদি সে হার্ট পাম্প করতে না পারে, তার মানে এটা কি? সে এখান থেকে হার্ট পাম্প করার কথা ছিল, সে কিন্তু আর পাম্প করতে পারছে না, মানে পাম্প করার ক্যাপাবিলিটি কমে গেছে। যদি তার পাম্প করার ক্যাপাবিলিটি কমে যায়, তার মানে তার স্ট্রোক ভলিউম কমে যাবে। তাহলে স্ট্রোক ভলিউম কমবে, আমি এখানে লিখি ফাঁকা জায়গা আছে, স্ট্রোক ভলিউম কমবে। তো স্ট্রোক ভলিউম যদি কমে যায়, তার মানে আমার কি ঘটনা ঘটবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এখন কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তারপরে ঠিক আগের মতো হার্ট এবার চেষ্টা করবে যে, মানে আমার বডি এবার চেষ্টা করবে যে কার্ডিয়াক আউটপুট কমে গেলে তো আমার পেরিফেরাল অক্সিজেন ডেলিভারি কমে যাবে, সুপারফিউশন কমে যাবে, বডির অনেক ধরনের প্রবলেম হবে। তাহলে সে কখন কি করার চেষ্টা করবে? সে সিম্পলি নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে সে আগের মতনই হার্ট রেট বাড়াবে এবং হচ্ছে সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ানোর চেষ্টা করবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যেটা ঘটে, যেহেতু হার্ট সে কি করতে পারছে না, করতে পারছে না, তার এখান থেকে যাওয়ার কথা ছিল সিস্টেমিক সার্কুলেশনে, তাই না, ব্লাড, সেখান থেকে সে যেতে পারবে না, তার মানে এখানে সে ব্লাড জমা হবে। অনেকখানি ব্লাড জমা যখন হয়ে বসে থাকবে, তখন জমা হলে কি হবে? আমাদের জানি লেফট অ্যাট্রিয়ামের উপর প্রেশার দিবে। লেফট অ্যাট্রিয়াম থেকে আমাদের কি ছিল, আমাদের যে পালমোনারি ভেইন দিয়ে লেফট লেফট অ্যাট্রিয়ামে আমার হচ্ছে ব্লাড আসতো, তাহলে পালমোনারি ভেইনের উপর সে একটা ব্লাড প্রেশার মানে ব্যাক প্রেশার দিবে। সেখান থেকে ব্যাক প্রেশারে গিয়ে আমাদের পালমোনারি ক্যাপিলারিতে আমাদের প্রেশার বেড়ে যাবে, তার মানে পালমোনারি ক্যাপিলারি ওয়েল যে প্রেশার যেটা, সেটা আমাদের বেড়ে যাবে মূলত এই ব্যাক ফ্লোর জন্য, কিন্তু হার্ট পাম্প করতে পারছে না। হার্টের এদিক থেকে ব্লাড যাওয়ার কথা ছিল, সে আর এদিক থেকে যেহেতু ব্লাড মানে এদিক থেকে ব্লাড যাওয়ার কথা ছিল, যেহেতু এদিক থেকে ব্লাড যেতে পারবে না বা পাস করতে পারবে না, তখন হচ্ছে আমাদের একটা পালমোনারি ক্যাপিলারিতে ব্যাক ফ্লো দিবে। পালমোনারি ক্যাপিলারিতে সে ব্যাক ফ্লো দিবে, দিয়ে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার যেটা সেটাকে সে বাড়াই দিবে। ঠিক আছে? তো আমাদের যদি লেফট হার্ট ফেলিওর হয়, মানে লেফট ভেন্ট্রিকুলার কোনো ফেলিওর হওয়ার কারণে আমাদের এই ঘটনা ঘটবে, আমাদের মধ্যে স্লো হয়ে ব্লাড গুলো পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারে বাড়াই দিবে। এখন আরেকটা জিনিস হতে পারে, হচ্ছে এই যে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার এত বেশি বেড়ে গেল, তারপরে আমাদের হচ্ছে পালমোনারি আর্টারি দিয়েও হচ্ছে ব্লাড আর হচ্ছে যেতে পারবে না, মানে হচ্ছে এখানেও কনজেশন হবে, হতে হতে আমাদের লেফট রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে ব্লাড কনজেশন হলো, হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনও হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা ভেনাস ব্লাডের হচ্ছে পুলিং হলো। তখন কি হবে? আমাদের যে সেন্ট্রাল ভেনাস প্রেশার, তো রাইট অ্যাট্রিয়াম দিয়ে আমার ব্লাড আর হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে লাংস এর মধ্যে যেতে পারছে না, কারণ পালমোনারি ক্যাপিলারিতে প্রেশার অনেক বেশি। এই লেফট ভেন্ট্রিকল ফেইলিওর হওয়ার কারণে সেখান থেকে এখানে প্রেশার এত বেশি হয়ে আছে, পালমোনারি আর্টারি দিয়ে আর ব্লাড লাং পর্যন্ত যেতে পারছে না। তখন এখানে সমস্ত ব্লাড পুলিং হবে, পুলিং হয়ে আমাদের এই যে পেরিফেরাল ব্লাড সুপিরিয়র ভেনা কাভা বা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাড হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল, সেখানে আমার ব্যাকফ্লো হবে, হয়ে আমাদের সেন্ট্রাল যে ভেনাস প্রেশার সেটাও কিন্তু আমাদের এখানে পাবে। তার মানে আমাদের এখানে কার্ডিওজেনিক সাথে আমরা আরো কিছু প্যারামিটার পেলাম, যে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার সেটাও বাড়ছে, আর একটা জিনিস পেলাম সেন্ট্রাল ভেনাস প্রেশার যেটা, সেটাও কিন্তু বাড়বে। এখন আমাদের কি হবে? পেরিফেরিতে ডিঅক্সিজেনেটেড ব্লাডের বা ভেনাস ফ্লোয়িং হবে। এখন যদি আপনার ডিরেক্ট শুধুমাত্র রাইট হার্ট ফেলিওর হলো, লেফট হার্টের দিকে গেলই না, আগে হচ্ছে রাইট হার্টে রাইট ভেন্ট্রিকলে আপনার ফেলিওর হলো, তখন কি ঘটনা ঘটবে? তখন হচ্ছে কিন্তু একই রকম, যেহেতু রাইট ভেন্ট্রিকল হচ্ছে এখান থেকে আর ব্লাড পাম্প করে আমাদের প্রাইমারি সার্কুলেশনে দিতে পারছে না, সমস্ত ব্লাড হচ্ছে এখানে জমে পুলিং হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এরকম পালমোনারি ক্যাপিলারি সরি ইয়াতে সেন্ট্রাল ভেনাস প্রেশার এরকম রেজ হয়ে যায়। তাহলে আমরা ওভারঅল কার্ডিওজেনিক শক আমরা হচ্ছে আলাদা করে রাইট হার্ট লেফট হার্ট মনে না রেখে ওভারঅল যদি কার্ডিওজেনিক শক চিন্তা করি, তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে, এখানে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা বাড়ে, সেন্ট্রাল ভেনাস প্রেশারটা বাড়ে, ব্লাড প্রেশারটা কম থাকে, এবং হচ্ছে আমাদের ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়লো। ঠিক আছে? মোটামুটি এই আমরা বুঝতে পারলাম যে আমাদের পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বাড়লে, আবার এখানে একটা পালমোনারি ইডিমা কথাটা বলে দিচ্ছে, পালমোনারি ইডিমাটাও হয় সাধারণত আমাদের লেফট হার্ট ফেলিওর হলে, আমরা হচ্ছে পালমোনারি ইডিমাটা বেশি পাই।
তাহলে আমাদের কার্ডিও জিনিস সাথে আমরা কি কি প্যারামিটার পাবো, তার মানে আমরা এটাও কিন্তু জেনে গেলাম। পরীক্ষায় আসবে হচ্ছে এই কথাগুলো। ঠিক আছে, মেকানিজম আমরা জানলাম, just বোঝার জন্য। আপনি মুখস্থ করতে যাবেন না প্লিজ। এই প্যারামিটার গুলো হচ্ছে একটা ছবির মতো চিন্তা করবেন, যেটা একটা একটার সাথে রিলেটেড, একটা কমে গেলে আরেকটা ঠিক হবে। তাহলে হচ্ছে পরীক্ষায় আপনি এই জিনিসগুলো পারবেন। তাহলে এখন আমরা একটা চিন্তা করি, আপনার কাছে বলে দিল আপনার কাছে একটা 70 years old মেল ডায়াবেটিক হাইপারটেনসিভ, অথবা ডায়াবেটিক না হাইপারটেনসিভ একজন আসছে, 70 years old মেল, লং টার্ম হিস্ট্রি অফ হচ্ছে মানে হাইপারটেনসিভ, হাইপারটেনসিভ লম্বা সময় ধরে সে হাইপারটেনসিভ খায়, কিন্তু সে ইরেগুলারলি খায়, লম্বা সময়ের একটা হাইপারটেনসিভ পেশেন্ট। এখন সে আসছে সাডেন সিভিয়ার হচ্ছে ক্রাশিং, মানে কম্প্রেসিং একটা হচ্ছে চেস্ট পেইন, লেফট সাইড অফ দ্য চেস্টে রেডিয়েট করছে, তার হচ্ছে স্কুইজিং রেডিয়েট করছে টুয়ার্ডস দ্য লেফট আর্ম এবং লেফট শোল্ডার। আপনি বুঝতেই পারতেছেন লেফট আর্মের দিকে ব্যথা যাচ্ছে, কার্ডিয়াক সাইডে পেইন, তার মানে এটা আপনাকে ইন্ডিকেট করছে মায়ের দিকে। এখন সিস্টেমিক সার্কুলেশন নিয়ে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। সেই ক্ষেত্রে হচ্ছে কার্ডিওজেনিক শক যদি আমি চিন্তা করি এমআই থেকে হয়েছে, তাহলে আমাদের কার্ডিওজেনিক শক হওয়া মানে কি হলো, আমার হার্ট আর ব্লাড পাম্প করতে পারছে না, তার মানে আমার কার্ডিয়াক আউটপুট কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট হয়েও চেষ্টা করবে যে সে হচ্ছে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে সে কি করবে, হার্ট রেটটাকে সে বাড়াই দিবে। হার্ট রেটটাকে বাড়াই দিলে, এখন আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যেহেতু আমাদের কার্ডিওজেনিক শক হয়েছে, মাঝে মাঝে একটু এত ডিস্টার্ব করে। আচ্ছা, যেহেতু আমাদের শক হয়েছে, এখন যেহেতু আমাদের শক হয়েছে, গরমটা মনে হয় আজকে একটু বিরক্তই করছে। যেহেতু আমাদের এখানে হচ্ছে শক হয়েছে, আমরা বুঝতে পারছি শক হয়েছে, তার মানে আমাদের কি হবে, যে আমি একটু হার্টের ক্ষেত্রে দেখে আসলাম, যেহেতু আমাদের অনেকবার হচ্ছে ব্যাক ফ্লো হয় এই ছবিটার ক্ষেত্রে, যে আমাদের সার্কুলেশন অনেক, যেহেতু আমাদের ব্যাকফ্লো হয় হার্টের মধ্যে, ব্যাকফ্লো হয় আমাদের হার্টে, তার কারণে আমাদের হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার যেটা, সেটার পরিমাণ আমাদের বাড়বে, সেন্ট্রাল ভেনাস প্রেশার বাড়বে। এখানে ইকুয়াল বলেছে, মাঝে মাঝে সেন্ট্রাল ভেনাস প্রেশারও বাড়ে, তার সাথে হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারও বাড়বে, কারণ ওই যে আমাদের হার্ট পাম্প করতে পারবে না, তবে আমার লেফট ভেন্ট্রিকুলার হার্টের মধ্যে ব্লাড পাম্প মানে পুলিং হবে, লেফট ভেন্ট্রিকুলার ব্লাড পুলিং হওয়ার পর সেখান থেকে আমাদের পালমোনারি ক্যাপিলারি ব্লাড পুলিং হবে, ব্লাড পুলিং হয়ে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, ব্লাড পুলিং হয়ে হচ্ছে, কেন এরকম ঝামেলা করতেছে বুঝলাম না, জিনিসটা তো ঝামেলা করে না, সুন্দর একটা জিনিস, বাট পেনটা আজকে একটু বিরক্ত করতেছে। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা হচ্ছে আমাদের তখন বাড়বে। মানে আগের সাইড বা আগের ছবিটা থেকে যদি চিন্তা করি, সেখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম সুন্দরভাবে আমাদের হচ্ছে এই হার্ট যখন আমাদের এখানে ফেল করলো লেফট হার্ট, তখন আমাদের যেহেতু ব্লাড এখানে পুলিং হবে বলে আমাদের পালমোনারি আর্টারিতে প্রেশার বেড়ে যায়, তার মানে আমাদের পালমোনারি সার্কুলেশনে ব্লাড ফ্লো বেশি হবে। এই তার থেকে আমাদের হচ্ছে যখন এই একই ব্যাক ফ্লোর কারণে আমাদের হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে আর ব্লাড ওখানে যেতে পারবে না, তখন হচ্ছে আমাদের ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে এখানে যখন যেতে পারবে না হচ্ছে। আচ্ছা, তার শেষ হয়ে গেছে, সমস্যা নেই, আমি অলরেডি পড়ে ফেলছি, শেষ হয়ে গেছে। আমাদের অলরেডি বোঝানো শেষ, একই কথাগুলোকে আমরা একটু রিপিট করবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তখন হচ্ছে আর হচ্ছে পালমোনারি সার্কুলেশনের মধ্যে কুলিং হয়ে গিয়ে আমাদের হচ্ছে সেন্টারে একই রকম ব্যাকফ্লো হওয়ার কারণে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা হচ্ছে বেড়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে এখন আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যেহেতু আমাদের কার্ডিয়াক আউটপুট কমে গেল,
যেহেতু আমাদের কার্ডিয়াক আউটপুট কমে গেল, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে আমাদের কি ঘটনা ঘটবে, আমাদের সেন্ট্রাল সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স যেটা, সেটার পরিমাণ আমাদের বাড়বে। আমরা এর একটু আগে বলে আসছি। সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্সও তার মানে বাড়বে। এখন যেহেতু বডিতে আমাদের কি হচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হচ্ছে না, বডিতে হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণটা কমে যাবে। এখন আছে হাইপোভলিমিক শক। আপনাকে এর আগে আমি বলেছি সিনারিওটা এরকম দিয়ে দিবে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর ফিমার ফ্র্যাকচার, স্প্রিং ফ্র্যাকচার বা লিভার ফ্র্যাকচার নিয়ে আসছে, পেশেন্টকে আপনি এক্সামিনেশন করে সব, সেক্ষেত্রে আপনার পেরিফেরাতে কি ঘটনা ঘটতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনার হাইপোভলিমিক শক বুঝতে পারছেন, যেহেতু আপনার ব্লাড লস একটা হিস্ট্রি দিচ্ছে। অথবা বলে দিতে পারে পেশেন্টের হচ্ছে সিভিয়ার ভমিটিং ছিল, অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একটা পেশেন্ট আপনার কাছে ভমিটিং নিয়ে আসছে, সেটা আপনি বুঝতে পারছেন ভমিটিং হচ্ছে বা হচ্ছে ব্লাড লস হচ্ছে, তার মানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। দেন কার্ডিয়াক আউটপুট কমে গেলে সিম্প্যাথেটিক সিস্টেমের অ্যাক্টিভেশনের জন্য হার্ট রেটের পরিমাণটা বাড়বে। এবং এই ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার এখানে যদিও বলেছে বাড়বে, আসলে বাড়ে না, এটা হচ্ছে সাধারণত আমাদের কমে। হাইপোভলিমিক শকে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা আমাদের কমে যায়, কারণ হচ্ছে আমাদের ওভারঅল ব্লাড সার্কুলেশনে আমাদের মানে পেরিফেরিতে কোনো ধরনের কোনো আর হচ্ছে ব্লাড অ্যাকচুয়ালি থাকেন, যে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশারটা আসলে বাড়ার মতো। সাধারণত সেন্ট্রাল ভেনাস প্রেশার এক্ষেত্রে নর্মাল থাকে অথবা কমে যেতে পারে। আর পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার যেহেতু আমাদের পেরিফেরিতেই ব্লাড নয়, বডিতেই ব্লাড নেই বা ব্লাডের ভলিউমটা কম, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার যেটা, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা হচ্ছে আমাদের কমতে থাকে। ভাস্কুলার রেজিস্ট্যান্স যেটা, ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়বে এবং অক্সিজেন স্যাচুরেশন আমাদের বডিতে অবশ্যই হচ্ছে কমে যাবে। ঠিক আছে। এই যে প্যারামিটার গুলো, এই প্যারামিটার গুলোর কথাবার্তা যা বললাম, এই প্যারামিটার গুলো হচ্ছে আপনাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় আসলে এভাবেই আসে। এবং প্যারামিটার গুলো আপনি মুখস্থ করবেন না, আপনি জিনিসটা হচ্ছে বুঝে বুঝে মনে রাখবেন। কারণ আপনাকে যদি হুট করে চিন্তা করতে চান, আচ্ছা কার্ডিওজেনিক শকে আমাদের হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারের অ্যারোটা উপরের দিকে ছিল না নিচের দিকে ছিল, আপনার সেটা মনে থাকবে না। আপনি সিস্টেম ওয়াইজ যাবেন, যে কি ঘটনা ঘটছে তার উপর থ্রুতে, একই থ্রুতে যখন যাবেন, তাহলে আপনার মাথায় চলে আসবে যে কার্ডিওজেনিক শকে আমাদের কি কারণে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ছিল, আমাদের পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার যেটা, যেহেতু আমাদের হচ্ছে হার্ট পাম্প করতে পারছে না, হার্টের মধ্যে ব্লাড পুলিং হবে, ব্যাক ফ্লোর জন্য পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা আমাদের বাড়তে হবে। এইভাবে আপনি যদি মনে রাখেন, তাহলে আপনি হচ্ছে পরীক্ষায় শক এবং শকের প্যাথোফিজিওলজি এবং হচ্ছে কার্ডিওজেনিক শক এবং হাইপোভলিমিক শকের প্যারামিটার রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে আটকাবেন না। আজকে আপনাদের সেশনটা এতটুকুই। কলমটা আজকে একটু বেশি বিরক্ত করলো। আচ্ছা, ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আমি পরের দিন আরেকটা দিন হচ্ছে আপনাদের বাদ বাকি যে সবগুলো আছে ওগুলো সম্পর্কে একটু শর্টকাট ডিসকাস করে ফেলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে তাহলে এত